This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের মিলিটারি বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে তাদের নিজের দেশের প্রধানমন্ত্রীকে তারা দেশ থেকে বহিষ্কার করেছেন। ভারত কি আদৌ শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য বাংলাদেশের হাতে তুলে দেবে? শেখ হাসিনার আয়নাঘরের উপস্থিতি সত্যিই কি বাস্তবে রয়েছে? চলুন এইসব প্রশ্নের উত্তরগুলোই আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করি। আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের কোটা কমিয়ে আনার দাবিতে ছাত্ররা শুরু করেছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এক আন্দোলন। প্রথম অবস্থায় সেই আন্দোলন কিন্তু শান্তিপূর্ণই ছিল, তা কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। বিদেশি শক্তি এবং কূটনৈতিক প্রভাবের ফলে সেই আন্দোলন ডাইভার্ট হয়ে এক হিংসাত্মক আন্দোলনের রূপ নেয়। আমাদের চ্যানেলে এই আন্দোলন সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওটিতে আমরা আলোচনা করেছি। এই আন্দোলন এতটাই ভয়াবহ রূপ নেয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজ দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন। যদিও ঘোষিতভাবে ভারত সরকার এখনও শেখ হাসিনাকে রাজনৈতিক শরণ দেয়নি, তথাপি শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন। আর এই অবস্থায় বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে বিচার করে ফাঁসি দেওয়ার জন্য ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইছেন। আর একই সঙ্গে আমেরিকাও ভারতের উপর চাপ সৃষ্টি করছেন যাতে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়। আর এখন সবথেকে বড় প্রশ্ন হলো, ভারত কি বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দেবে? আমেরিকা যদি ভারতের উপর চাপ সৃষ্টি করে তাহলে কি বর্তমান ভারতের সেই চাপ সহ্য করার ক্ষমতা আছে? বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারতবর্ষ যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায় তাহলে আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতিতে তার কি প্রভাব পড়বে? চলুন এইসব প্রশ্নের উত্তরগুলো একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছিল তা অস্বীকার করার কিছুই নেই, কিন্তু এটা যে শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিল না, আমেরিকা সিআইএর প্রত্যক্ষ ইন্ধনে গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এই কথা কিন্তু আগের ভিডিওতে প্রমাণসহ ব্যাখ্যা করে বলেছিলাম। প্রথমত, ছাত্র আন্দোলন যে দাবি নিয়ে সেই দাবি কিন্তু সরকার মেনেই নিয়েছিল। তারপরও সিআইএ এবং বাংলাদেশের মিলিটারির যৌথ উদ্যোগে নতুন করে সহিংসক ছাত্র আন্দোলন শুরু হয় এবং তারপরও কিন্তু এই আন্দোলনটা এত বড় ছিল না যে সেনা সেটাকে সামলাতে পারত না, বরং সেনা ছাত্র আন্দোলনটিকে উন্মুক্ত করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৪৫ মিনিটের মধ্যে দেশ ছাড়তে বাধ্য করেন। যখন কোনো দেশের সেনা বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে নিজের দেশের প্রধানমন্ত্রীর স্বার্থে কাজ না করে তাকে দেশ ছাড়তে বাধ্য করেন, সেই ঘটনাকে জনগণ কোন চোখে দেখছে তা নিয়ে কিন্তু বিদেশি কূটনীতিতে জল্পনা শুরু হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনার কি মত? এখনই ভিডিওটিকে পজ করে আমাদের কমেন্টে জানান। বাংলাদেশ থেকে শেখ হাসিনা বিতাড়িত হয়ে প্রথমে তিনি আগরতলায় এবং তারপর তিনি দিল্লিতে আসেন। ভারত সব রকম বৈদেশিক চাপকে উপেক্ষা করে এখনও তাকে দিল্লিতে নিরাপত্তার ঘেরাটোপে যত্নে রেখেছেন। যদিও এখনও পর্যন্ত রাজনৈতিকভাবে ভারত সরকার শেখ হাসিনাকে রাজনৈতিক শরণ দেয়নি, এই জন্যই শেখ হাসিনা লন্ডনের কাছে তিনি রাজনৈতিক শরণ চান। কিন্তু লন্ডন নিজেই এমনভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে যে তাকে রাজনৈতিক শরণ দিতে তারা অস্বীকার করে। আর এই অবস্থায় সম্প্রতি শেখ হাসিনার ভিসা আমেরিকা বাতিল করার মধ্য দিয়ে একটি পরিষ্কার বার্তা দিয়ে দেয় যে আমেরিকার পক্ষে যে সমস্ত দেশ রয়েছে তারাও যেন কোনোভাবে রাজনৈতিক শরণ তাকে না দেয়। সেই দিক থেকে লক্ষ্য করলে কোনো ইউরোপীয় দেশ বা কানাডা তাকে আশ্রয় দেবে বলে মনে হয় না। আর ফিনল্যান্ড, যে দেশের কাছে শেখ হাসিনা রাজনৈতিক শরণ চেয়েছেন, সেখানেও কিন্তু তার রাজনৈতিক শরণ পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ফিনল্যান্ড এখন প্রো ওয়েস্ট দেশ হিসাবে বেশি পরিচিত। আবার মধ্যপ্রাচ্যের কিছু দেশ যেমন দুবাই, আরব আমিরেটস, কাতার প্রভৃতি তাকে রাজনৈতিক শরণ দেবে কিনা তা এখনো স্পষ্ট হয়ে ওঠেনি। আর তাই এখন শেখ হাসিনার যাওয়ার জন্য এখনো সেরকম কোনো নিরাপদ আশ্রয় নেই। সম্প্রতি আমেরিকান মিডিয়া দাবি করছে ভারত নাকি শেখ হাসিনাকে আমেরিকার হাত থেকে রক্ষা করছে। ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধে খোলাখুলিভাবে বলা হয়েছে ভারত নাকি আমেরিকাকে চাপ দিচ্ছে শেখ হাসিনার প্রতি নমনীয় হওয়ার জন্য। এটা শুধুমাত্র ওয়াশিংটন পোস্টের একটা নিউজ। ভারত আদতেও এরকম কথা বলেছে কিনা তার কিন্তু সেরকম কোনো প্রমাণ নেই। কিন্তু একথাও সত্যি, গত কয়েক দশকে যে বা যারা আমেরিকার বিপক্ষে কোনো কথা বলেছেন তাদের কিন্তু কারোরই পরিণতি ভালো হয়নি। উদাহরণস্বরূপ ইমরান খান আমেরিকার বিরুদ্ধে কথা বলার কারণে তাকেও কিন্তু কারাগারে যেতে হয়েছে।
কিন্তু আমরা এটা বলছি না যে আমেরিকাই তাকে কারাগারে পাঠিয়েছে, কিন্তু আমাদের চোখের সামনে ঘটনাটি তো ঘটলো। গদ্দাফির মতো নেতাদের ক্ষেত্রেও আমরা চরম উদাহরণ দেখেছি। শেখ হাসিনার ক্ষেত্রেও কিন্তু এর কোনো পরিবর্তন হয়নি। শেখ হাসিনার ক্ষেত্রেও কিন্তু এই একই ঘটনা ঘটলো। ওয়াশিংটন দাবি করছে ভারতীয় লবিংয়ের পরে ওয়াশিংটন শেখ হাসিনার প্রতি কোনো রকম সুর নরম করেনি, কারণ ইতিমধ্যেই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্য পরামর্শদাতা ইঙ্গিত দিয়েছেন যে প্রত্যাবর্তন চুক্তির মাধ্যমে ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতেই হবে। সুতরাং শেখ হাসিনার মামলা এখনো কিন্তু শেষ হয়নি, আরও অনেক বড়সড় ঘটনা ঘটার বাকি অনুমান বিশেষজ্ঞদের। কারণ 1971 সালের যুদ্ধের পরে এই প্রথমবার জাতিসংঘ একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলাদেশে পাঠাতে পারে। তাদের কাজ হবে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কোনো মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখা। বাংলাদেশের কিছু মানুষ দাবি করছে শেখ হাসিনা একটি বিশেষ কারাগার তৈরি করেছিলেন, যার নাম আয়নাঘর। এই আয়নাঘরটা কি, এটা সম্বন্ধে একটু বাদেই জানতে পারবেন। তার আগে বলি, যারা বিক্ষোভকারী এবং শেখ হাসিনার বিরোধী তারা দাবি করছেন যে শেখ হাসিনা তার বিরোধী পক্ষের অনেক নেতাকে গোপনে কারাগারে বন্দী করে তাদেরকে অমানবিক অত্যাচার করতেন, যা আয়নাঘর নামে পরিচিত। যখন রাজাদের রাজত্ব ছিল সে সময় এই ধরনের কারাগারের কথা শোনা যেত। কোনো গণতান্ত্রিক দেশে যে এই ধরনের কারাগার থাকতে পারে, প্রথমে কথাটা শুনে আমারও বিশ্বাস হয়নি। তারপর গুগলে গিয়ে যখন সার্চ করলাম তখন উইকিপিডিয়ার পেজটি খুলে গেল এবং সেখানে গিয়েও এই আয়নাঘরের কথা জানতে পারলাম যে শেখ হাসিনা তার বিরোধী পক্ষের নেতাদের সেই কারাগারে বন্দী করে তাদেরকে রাতের অন্ধকারে অমানবিক অত্যাচার এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করত। চাইলে আপনারাও গুগলে গিয়ে এই আয়নাঘর বলে সার্চ করে দেখতে পারেন। জাতিসংঘের এই টিম বাংলাদেশে গিয়ে তদন্ত করবেন এবং তারা দেখবেন যে শেখ হাসিনার সত্যিই এমন কোনো আয়নাঘর ছিল কিনা এবং শেখ হাসিনা কতজনকে বন্দি করেছেন এবং কতজনকে রাতের অন্ধকারে খুন করেছেন। সেখানে সত্যিই কোনো যুদ্ধ অপরাধ সংগঠিত হয়েছে কিনা সেটিকেও খতিয়ে দেখা হবে। এই মুহূর্তে কিন্তু শেখ হাসিনার মামলা আন্তর্জাতিক আদালতে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। এই ফ্যাক্ট ফাইন্ডিং দলকে জাতিসংঘ যে পাঠাবে তা আমেরিকার ওয়াশিংটন পোস্টে বলা হয়েছে। এমনটাও হতে পারে যে আমেরিকা ওয়াশিংটন পোস্টে এই রকম প্রতিবেদন প্রকাশ করে শেখ হাসিনা সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। দক্ষিণ এশিয়ার কোনো বিষয়ে ভারতের মতামতকে উপেক্ষা করে আমেরিকা কোনো কাজ করবে, এটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমেরিকার পক্ষে সম্ভব নয়। ভারতীয় উপমহাদেশে ভারতের স্বার্থকে উপেক্ষা করে আমেরিকার পক্ষে কোনো কড়া অবস্থান জারি করাটা অতটা সহজ হবে না। আন্তর্জাতিক স্তরে ভারতের যা প্রভাব, তাতে জাতিসংঘ কোনো টিমকে ভারতের সঙ্গে পরামর্শ না করে বাংলাদেশে পাঠাবে বলে মনে হয় না। ভিডিওর প্রথমেই বলেছিলাম ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে কিনা। আন্তর্জাতিক রাজনীতিকে যদি একটু ভালো করে লক্ষ্য করা যায় তাহলে আমার মনে হয় যে ভারত কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যাবর্তন করবে না এবং এর পিছনেও কিন্তু 5টা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, শেখ হাসিনা এখনো পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কারণ তিনি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিলেন। বিদেশি শক্তির সঙ্গে মিলিটারি ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের নামে বাংলাদেশে যারা বর্তমানে দেশ চালাচ্ছেন তাদের কিন্তু আন্তর্জাতিক লেভেলে কোনো রকম বৈধতা নেই। তারা শেখ হাসিনাকে বিচার করে ফাঁসি দেবেন, এই অধিকার তাদেরকে কে দিয়েছে? এটি কিন্তু একটি আন্তর্জাতিক প্রশ্ন। দ্বিতীয়ত, ভারতের সংস্কৃতি অনুযায়ী আমরা বলি অতিথি দেবো ভব। ভারত সরকারের স্মরণে রয়েছে এরকম কাউকে ফাঁসিতে ঝোলানোর জন্য ফেরত পাঠানো, এটি কিন্তু ভারতীয় সংস্কৃতির সঙ্গে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ। এটি একটি মানবিকতার প্রশ্ন যে আপনার স্মরণে যদি কেউ আসে তাকে আপনি সবকিছু জানার পরেও ফাঁসিতে ঝোলানোর জন্য কি তাকে ফেরত পাঠাতে পারবেন? আপনার বিবেক কি একবারের জন্য কেঁপে উঠবে না? তৃতীয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে সর্বোচ্চ সিদ্ধান্ত ভারতের যে 3 জন ব্যক্তি নেবেন তারা হলেন নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটির অ্যাডভাইজার অজিত ডোভেল। আন্তর্জাতিক ক্ষেত্রে এই 3 জন ব্যক্তির মর্যাদা যে উচ্চতায় প্রদর্শিত হয়েছে তাতে মনে হয় না তারা কখনোই এই ধরনের নেতিবাচক সিদ্ধান্ত নেবেন। আর চতুর্থ কারণ হলো
আমরা জানি এর আগে কাতার সরকার 8 জন ভারতীয়কে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল। ভারত খবরটি পাওয়া মাত্রই তাদেরকে মৃত্যুদণ্ডের সাজা থেকে মুক্ত করে ভারতে ফিরিয়ে নিয়ে এসেছে। আন্তর্জাতিক স্তরে সারা পৃথিবীতে ভারতের যে কূটনৈতিক ক্ষমতার রেপুটেশন তৈরি হয়েছে, বাংলাদেশ চাওয়া মাত্রই শেখ হাসিনাকে ফেরত পাঠালে ভারতের সেই রেপুটেশন কি আন্তর্জাতিক স্তরে থাকবে? আমেরিকা কি চাইছে সেটা পরের কথা। ভারতীয় উপমহাদেশে ভারতের স্বার্থকে উপেক্ষা করে আমেরিকার পক্ষে একক সিদ্ধান্ত গ্রহণ করাটা সম্ভব কিনা, এটা একটা বড় প্রশ্ন। এটা কিন্তু এক নতুন ভারত। ভারতের বিরুদ্ধে যদি কোনো স্টেপ নেয় তাহলে কিন্তু আমেরিকাকেও কয়েকবার ভাবতে হবে। পঞ্চম কারণ হলো, বাংলাদেশের কিছু ব্যক্তি আছেন যারা ভারতকে শত্রু ভাবেন। তাদের উদ্দেশ্যে বলছি, তারা যদি ভারতকে আঘাত করার চেষ্টা করে তাহলে তারা যেন প্রত্যাঘাতের জন্য প্রস্তুত থাকে। কিছুদিন আগে আমরা জানি মালদ্বীপের রাষ্ট্রপতি মইজু ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালিয়েছিলেন, ভারতকে প্রকাশ্যে শত্রু বলে ঘোষণা করেছিলেন, এবং তারপর কি হয়েছিল তা আমরা সকলেই জানি। আজ সেই মইজুই কিন্তু ভারতকে তাদের সবচেয়ে ভালো বন্ধু বলে ঘোষণা করেছেন। কিছুদিন আগে 10ই জুন মইজু ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য দিল্লিতে এসেছিলেন। মালদ্বীপের 28টি দ্বীপের উন্নতির জন্য তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন। বিনা কারণে ভারতকে শত্রু বানানোর ফল কি হতে পারে, মালদ্বীপের রাষ্ট্রপতি মইজু কিন্তু তার সবথেকে বড় বাস্তব উদাহরণ। ভারত যে শান্তিপ্রিয় দেশ, সেই বার্তা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বারবার দিয়েছেন। ভারতীয় উপমহাদেশে ভারত কিন্তু কোনো রকম অশান্তি চায় না। আমি এবং আমাদের এই চ্যানেল ব্যক্তিগতভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের কোনো মানুষকে শত্রু বলে মনে করি না। ভুল কোনো একজন ব্যক্তি করতেই পারে, তার মানে সেই গোটা দেশটি বা দেশের সমস্ত মানুষ তার শত্রু হয়ে যাবে, এটা কখনোই হতে পারে না। উদাহরণস্বরূপ, কোনো পরিবারের এক ব্যক্তি যদি দোষ করে তাহলে সাজা তাকেই পেতে হয়, তার গোটা পরিবারকে নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ ভারত ভাই ভাই। বাংলাদেশের মানুষ কখনোই ভারতকে বা ভারতের মানুষ কখনোই বাংলাদেশকে শত্রু বলে মনে করবেন না। এটাই আমাদের চ্যানেলের তরফ থেকে অনুরোধ রইল। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অন্তর থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।